প্রিয় শ্রোতা দর্শক, আপনাদের অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠান আমরাই সেরা। স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আশা করি শুনছেন এবং দেখছেন আজকের বিতর্ক। শ্রোতা, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে আমাদের এই বিতর্ক অনুষ্ঠানটির মডারেটর বিচারক বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের উপ আঞ্চলিক পরিচালক মোহাম্মদ মনিরুল হাসান, অনুষ্ঠানটির প্রযোজক মোহাম্মদ মাসুম পারভেজ এবং আমরাই সেরা অনুষ্ঠানটির সঞ্চালনায় আব্দুর রহমান মাসুম। প্রথমেই বিতর্ক প্রতিযোগিতার নিয়মকানুন সম্পর্কে সংক্ষেপে বলছেন সম্মানিত বিচারক ও মডারেটর মোহাম্মদ মনিরুল হাসান। প্রিয় বিতর্কবৃন্দ, তোমরা তো সবাই জানো আমাদের আজকের বিতর্কের বিষয় কি। তো আমি বিতর্কের একটি সংক্ষিপ্ত নিয়মকানুন তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে প্রতি বিতর্কিক 3 মিনিট করে সময় পাবে। দ্বিতীয় মিনিটে প্রথম সতর্ক সংকেত এবং তৃতীয় মিনিটে চূড়ান্ত সতর্ক সংকেত দেওয়া হবে। এছাড়াও প্রতি দলের দলনেতা যুক্তি খণ্ডন পর্বে অতিরিক্ত 2 মিনিট করে সময় পাবে। 1.5 মিনিটে প্রথম সতর্ক সংকেত এবং দ্বিতীয় মিনিটে চূড়ান্ত সতর্ক সংকেত দেওয়া হবে। নম্বর বন্টন করা হয়েছে উচ্চারণ 10, তথ্য এবং তথ্যের উপস্থাপনা 10 এবং যুক্তি খণ্ডন 10। 30 নম্বরের মধ্যে বিতর্ক করতে হবে। আর দলনেতার যুক্তি খণ্ডন পর্বে যে 10 নম্বর দেওয়া হবে সেটি হচ্ছে তোমাদের সর্বমোট নাম্বারের সাথে সেটি যোগ হবে। তো প্রিয় বিতার্কিক বৃন্দ, আশা করি তোমরা তোমাদের সর্বোচ্চ মেধা, দক্ষতা, যোগ্যতা ঢেলে দিয়ে আজকে বিতর্ক করবে এবং বিতর্কটি অনেক উপভোগ্য হবে। চলুন প্রিয় শ্রোতা দর্শক, যাওয়া যাক বিতর্কের মূল পর্বে। মাননীয় মডারেটর, আমরা এখানে তথ্য প্রযুক্তির অবাধ বিস্তার বলতে বোঝাচ্ছি কম্পিউটার, ইন্টারনেট এবং ডেটা ব্যবস্থাপনার প্রযুক্তির দ্রুত ও বিস্তৃতভাবে ছড়িয়ে পড়া এবং তা মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাব বিস্তার করা। এর ফলে আমরা শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা, যোগাযোগ এবং বিনোদন সহ সর্বক্ষেত্রে ডিজিটালে রূপান্তরিত হচ্ছি এবং যা মানুষের জীবন আরও সহজ, দ্রুত ও কার্যকর করছে। এবার আসা যাক তথ্য প্রযুক্তির আশীর্বাদ বলতে কী বোঝায়। মাননীয় মডারেটর, তথ্য প্রযুক্তির ব্যবহার করে আমরা আমাদের দৈনন্দিন জীবনযাত্রার মান সহজতর ও গতিশীল করছি। আমরা এটাকে বলছি তথ্য প্রযুক্তির আশীর্বাদ। তথ্য প্রযুক্তির অভিশাপ বলতে বোঝাচ্ছে তথ্য প্রযুক্তি ব্যবহারের ফলে সৃষ্ট নেতিবাচক প্রভাবসমূহ। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন BTRC এর 2024-এর তথ্য অনুযায়ী দেশে মোট ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 13,19 লাখ। বর্তমান বিশ্বের আমরা একটি যদি জরিপ দেখে আসি, সেখানে দেখতে পাবো বিশ্বের উন্নত দেশগুলো তারা অত্যাধিক এবং অধিক হারে ইন্টারনেট ব্যবহার করছে এবং বিশ্বের অনুন্নত দেশগুলো কম হারে ইন্টারনেট ব্যবহার করছে। সেক্ষেত্রে একটি পরিসংখ্যান দেখা যাক মাননীয় মডারেটর। যুক্তরাষ্ট্রের জনগণ 75% মানুষ ইন্টারনেট ব্যবহার করছে, জাপানে 91% এবং যুক্তরাজ্যে 95%। আমাদের পার্শ্ববর্তী দেশ চীন যেখানে ব্যবহার করছে 77.50। এই দেশগুলো কিন্তু আজকে উন্নত রাষ্ট্র। মাননীয় মডারেটর, এবার দেখা যাক বিশ্বের অনুন্নত দেশের ইন্টারনেটের পরিসংখ্যান। আফগানিস্তান 11% এবং লাইবেরিয়া 8% মানুষ ইন্টারনেট ব্যবহার করছে। তাহলে আমার প্রতিপক্ষ বন্ধুরা কিভাবে আপনারা তথ্য প্রযুক্তিকে অভিশাপ হিসেবে দাঁড় করাবেন? ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী, উপস্থিত সুধীবৃন্দ। ধন্যবাদ। এবার পক্ষের দ্বিতীয় বক্তা নুজহাত আনিকা রাইসা। একটা সময় ছিল যখন শিশুকে ভাত খাওয়ানোর আগে মায়েরা বলতো গল্প। এখন দেখতে পাই তার পরিবর্তে স্মার্টফোন হাতে তুলে দেওয়া হয়। যে সময়টা আমার মাঠে খেলার কথা সেই সময়টা বাচ্চারা ফোনে ফ্রি ফায়ার খেলছে। যে সময়টা আবার বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার কথা তার পরিবর্তে আমার সময় কাটে ফেসবুকে রিলস দেখে কিংবা চ্যাটিং করে। এই ধরনের সময় যখন আমরা দেখতে পাই প্রতি 5 মিনিট অন্তর একজন ব্যক্তি তার মোবাইল ফোন, তার স্মার্টফোনটি চেক করছে, ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে আমাদেরকে বিতর্ক করতে হয় তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহার আশীর্বাদ নাকি অভিশাপ তা নিয়ে। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমাদের বিতর্কের বিষয় দাঁড়িয়েছে তথ্য প্রযুক্তির অবাধ বিস্তার আশীর্বাদ নয় অভিশাপ। আমি বিষয়টির সাথে সম্পূর্ণ সহমত। চলুন একটি উদাহরণ দিয়ে বিষয়টি স্পষ্ট করি। আমার এক দুঃসম্পর্কের ফুফাতো ভাই গ্রাফিক্স ডিজাইন শিখবে বলে তার বাবার থেকে কম্পিউটার কিনে নেয় এবং ইন্টারনেটের সংযোগ সহ যা যা দরকার সবই রাখে। কিন্তু দুঃখের বিষয়, গ্রাফিক্স ডিজাইনের নাম করে সে দিনের পর দিন দরজা বন্ধ করে কি করেছে? পাবজি খেলেছে। এবং এখানেই শেষ নয় মাননীয় মডারেটর, এই পাবজি খেলার টাকা সে কোথায় পেয়েছে? না বাবার পকেট কেটে। মাননীয় মডারেটর, এই হলো তথ্য প্রযুক্তির অবাধ বিস্তারের আমার দেখা জলজ্যান্ত দৃষ্টান্ত।
আমরা কিন্তু বলছি যে প্রযুক্তি ব্যবহারে আমাদের কোনো সমস্যা নেই, প্রযুক্তি ব্যবহার আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, যেমন তারাও অনেক উদাহরণ দিয়ে গেছেন ইতিমধ্যে, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা না। তাহলে আমাদের সমস্যাটি আজকে কোথায়? আজকের বিতর্কের খুব গুরুত্বপূর্ণ একটি শব্দ হচ্ছে অবাধ বিস্তার। হ্যাঁ মাননীয় মডারেটর, আজকে আমাদের সমস্যাটা এখানেই। আমরা দেখছি এই অবাধ বিচরণের জন্য একটি শিশু কিশোর বয়সে গিয়ে অন্ধকার জগতে প্রবেশ করছে, যার ফলস্বরূপ পত্রপত্রিকার হেডলাইনে মোটা দাগের শিরোনাম হয় দেশে বাড়ছে কিশোর গ্যাংয়ের আতঙ্ক। আরেকটা সমীক্ষা দেখা যাক এবার। যুক্তরাষ্ট্রের অনলাইন ভিত্তিক নিয়ন্ত্রণ সংস্থা ATVOD বলেছে যুক্তরাষ্ট্রে এক মাসে স্কুল শিক্ষার্থীদের মধ্যে 44,000 শিক্ষার্থী পর্ন সাইটগুলোতে ভিজিট করে। আমার প্রশ্ন হলো, এই জিনিসগুলো কি আমার প্রতিপক্ষের চোখে পড়ে না, নাকি এগুলোকেও তারা আশীর্বাদ হিসেবে দেখছে? এখন আপনারা আমার প্রতিপক্ষ দল হয়তো এসে বলবেন যে অনলাইন ভিত্তিক পড়াশোনা করেন কিংবা অনেক সুযোগ সুবিধা পান, আমরা জানি, আমরা এটা মানি, কিন্তু কথা হচ্ছে আসলেও কত শতাংশ শিক্ষার্থী অনলাইনে শিক্ষণীয় সাইটগুলোতে ভিজিট করে এবং কত শতাংশ শিক্ষার্থী যারা কিনা ডার্ক সাইটগুলোতে ভিজিট করে? আসুন একটি প্রতিবেদন দেখে নেই। মাত্র 38.2% শিক্ষার্থী পড়াশোনা বিষয়ক কাজে ইন্টারনেট ব্যবহার করে, আর বাকি 61.4% শিক্ষার্থী গেম খেলা, ভিডিও দেখা ও অফলপ্রসূ কাজে নিজেদের সময় নষ্ট করে এই প্রযুক্তি ব্যবহার করে। তথ্যসূত্র দৈনিক যুগান্তর, 11 জুন 2023। মাননীয় মডারেটর, আরও একটি বিষয়, একটা সময় ছিল যখন আমরা একটা অঙ্ক করতে না পারলে সেটা বারবার চেষ্টা করতাম, নিজের মেধার জোরে সেই অঙ্কটাকে সমাধান করে ফেলতাম, কিন্তু মাননীয় মডারেটর আজকের এই সময় দাঁড়িয়ে সেটি আমরা সহজেই গুগল কিংবা চ্যাটজিপিটির মাধ্যমে পেয়ে যাচ্ছি। এর ফলে কি হচ্ছে মাননীয় মডারেটর? এই অনলাইনের সুযোগের ফলে গবেষণার আগ্রহ, চিন্তা শক্তি তথা মেধার বিকাশ আজ হুমকির মুখে। এরপরেও আমার প্রতিপক্ষ দল এসে বলবেন যে তথ্য প্রযুক্তির অবাধ বিস্তার নাকি আমাদের জন্য আশীর্বাদ। এই বিপুল সংখ্যক ক্ষতি মানুষের মেধার বিকাশের বিনষ্ট হচ্ছে, তা আমার প্রতিপক্ষ দলের হয়তো চোখে পড়ছে না। তাই সবশেষে বলতে চাই, আশীর্বাদের কথা থাকলেও ইদানিংকালে এই তথ্য প্রযুক্তির অবাধ বিস্তার আশীর্বাদ নয়, অভিশাপ। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। এবার আমরা শুনব বিপক্ষের দ্বিতীয় বক্তা মার্জিয়া আক্তার রিথির বক্তব্য। ধন্যবাদ মাননীয় মডারেটর ও বিজ্ঞ বিচারক মণ্ডলী আমাকে আজকের বিতর্কে কিছু বলার সুযোগ প্রদানের জন্য। আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে তথ্য ও প্রযুক্তির অবাধ বিস্তার আশীর্বাদ নয় অভিশাপ। 2024 সালে এসে তথ্য প্রযুক্তিকে শুধু অভিশাপ মনে করাটা আমার কাছে নিছক বোকামি ছাড়া আর কিছুই মনে হয় না মাননীয় মডারেটর। তথ্য প্রযুক্তির উন্নয়নের দেশে তৈরি হয়েছে বৃহত্তম ওয়েব পোর্টাল জাতীয় তথ্য বাতায়ন, যেখানে আপনি জেলা থেকে উপজেলা এবং যে কোনো সরকারি কর্মচারী সব কিছুর ডাটা বা তথ্য আপনি খুব সহজেই এই পোর্টালে পেয়ে যাবেন এবং প্রতিদিন 10 লক্ষ মানুষ এই পোর্টাল থেকে সুবিধা ভোগ করে আসছে এবং 2023 সালে বাতায়নটি গ্লোবাল ইনোভেশন অ্যান্ড টেকনোলজি এক্সেলেন্স অ্যাওয়ার্ড অর্জন করে, তথ্যসূত্র প্রথম আলো। এখন আমি আমার বিপক্ষ দলের বন্ধুদের কাছে বলতে চাই, আচ্ছা তথ্য হাতের নাগালে পাওয়াটা কি আপনারা আশীর্বাদ মনে করছেন নাকি অভিশাপ? উত্তরটি দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, তথ্যই শক্তি, তথ্যই মুক্তি। এখন খুব সহজেই 333991623 কল করলে আমরা খুব সহজেই বিভিন্ন সেবা বা সার্ভিস পেয়ে থাকি। ভূমি সেবা ডিজিটালাইজেশনের ফলে নামজারি ভূমি উন্নয়ন করা হয়েছে। এক সেবা বা ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে আমরা সব তথ্য অল্প সময়ের মধ্যেই নিজেদের হাতে পেয়ে যাচ্ছি এবং নারীদের উন্নয়নের জন্য তথ্য আপা নামক অনেক পোর্টাল চালু করা হয়েছে। এত সুযোগ সৃষ্টি হয়েছে শুধুমাত্র তথ্য প্রযুক্তিকে হাতিয়ার করার মাধ্যমে। মাননীয় মডারেটর, ডিনামাইট আবিষ্কার করা হয়েছিল পাহাড় কেটে রাস্তা তৈরি করার জন্য, এখন সেই ডিনামাইট ব্যবহার করা হয় মানুষ হত্যার কাজে। এখানে দোষটা কি ডিনামাইটের নাকি যারা এটাকে ব্যবহার করে মানুষ হত্যা করছে তাদের? তাহলে কি অভিশাপকে ডিনামাইট নিজে নাকি যারা এটাকে দিয়ে অপকর্ম করছে তারা? মাননীয় মডারেটর, আমি আমার বিপক্ষ দলের কাছে একটি কথা বলতে চাই। বাংলাদেশে ইন্টারনেট সবার জন্য উন্মুক্ত করা হয়েছে 1996 সালে। তাহলে কি 1996 সালের আগে কখনো কোনো অপকর্ম হয়নি? যদি কোথাও কি আপনারা নথিভুক্ত কিছু দেখাতে পারবেন যে 96 সালের পরেই আমাদের সমস্ত অপকর্ম শুরু হয়েছে? আপনারা যে সব কথা বলে গেলেন, পর্নোগ্রাফি হচ্ছে, এই সমস্যা ওই সমস্যা, প্রত্যেকটার জন্যই তো আইন প্রয়োগ করা হয়েছে। তাহলে তো আমাদের সরকার থেকেই নির্ধারণ করা হতো যে আমাদের এই সমস্যাগুলোর জন্য সমাধান শুধুমাত্র তথ্য প্রযুক্তিকে আমরা বাদ দিয়ে দিই, তাহলে হয়তো বা তৈরি হতো না সাইবার নিরাপত্তা আইন 2023, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন 2012, তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন 2006, তথ্য অধিকার আইন 2009, এগুলোর কিছুই হয়তো বা তৈরি হতো না।
পরিশেষে আমি একটা কথা বলতে চাই, আমার প্রতিপক্ষ দল এবং আমাদের সমস্ত তথ্য আজকে আমরা সংগ্রহ করেছি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সহায়তায়। তাহলে আপনারা কিভাবে এটাকে বলতে পারেন যে এটা আপনাদের জন্য কোনো কল্যাণ বয়ে আনছে না, শুধুমাত্র অভিশাপ হিসেবেই কাজ করছে? ধন্যবাদ সবাইকে। এবার পক্ষের তৃতীয় বক্তা কাজী সুমাইয়া নাইস। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে বক্তব্য দানের সুযোগ প্রদানের জন্য। মাননীয় মডারেটর, আজ আমাদের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে তথ্য প্রযুক্তির অবাধ বিস্তার আশীর্বাদ নয় অভিশাপ। মাননীয় মডারেটর, আমরা কখনোই অস্বীকার করছি না যে তথ্য প্রযুক্তির কোনো ইতিবাচক দিক নেই। আমার দলের প্রথম এবং দ্বিতীয় বক্তা আমার প্রতিপক্ষ দলের প্রথম এবং দ্বিতীয় বক্তা তথ্য প্রযুক্তির অনেক গুণগান করে গেছেন, বিষয়টি সঠিক, কিন্তু তারা আজকের বিতর্কের আসল বিষয়টি বুঝতে পারেননি। মাননীয় মডারেটর, আমার দলের প্রথম এবং দ্বিতীয় বক্তা অত্যন্ত যুক্তিভিত্তিক তথ্য উপস্থাপনের মাধ্যমে এটা প্রমাণ করতে সক্ষম হয়েছেন যে তথ্য প্রযুক্তির অবাধ বিস্তার আশীর্বাদের থেকে অভিশাপ এখন বেশি। সর্বোপরি আমি আমার বক্তব্যের মাধ্যমে এটা প্রমাণ করে দিয়ে যাব তথ্য প্রযুক্তির এই অবাধ বিস্তার আশীর্বাদ নয় বরং আমাদের জন্য অভিশাপ স্বরূপ। লক্ষ্য করুন মাননীয় মডারেটর, আমরা বর্তমানে এমন একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিতর্ক করছি যেখানে মোবাইলের অ্যালার্মে আমাদের ঘুম ভাঙার কথা, সেখানে আমরা সারা রাত না ঘুমিয়ে সকালে মোবাইলের অ্যালার্ম বন্ধ করে ঘুমাতে যাই। মাননীয় মডারেটর, আমরা এমন প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিতর্ক করছি যেখানে শিক্ষার্থীরা পড়ার টেবিলে বই হাতে না বসে স্মার্টফোন হাতে নিয়ে মাইলের পর মাইল ঘন্টার পর ঘন্টা স্ক্রলিংয়ে বুঁদ হয়ে থাকে। আমার প্রতিপক্ষ বন্ধুরা, এই যে অবাধ লাগামহীন ব্যবহার, এর পরেও আপনারা বলবেন যে তথ্য প্রযুক্তির অবাধ বিস্তার আপনাদের জন্য আশীর্বাদ স্বরূপ? প্রশ্ন রইল। মাননীয় মডারেটর, তথ্য প্রযুক্তির এই অবাধ বিস্তার কিভাবে আমাদের মস্তিষ্ককে গ্রাস করছে এবং কিভাবে আমাদের নৈতিকতার অবক্ষয় ঘটাচ্ছে তার অজস্র উদাহরণ কিন্তু আমাদের সমাজে রয়েছে। মাননীয় মডারেটর, সাম্প্রতিক সময়ের আমি একটি ঘটনা না উল্লেখ করলেই নয়। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে তরুণী চিকিৎসক মৌমিতাকে গণধর্ষণ এবং ধর্ষণের পর হত্যা করা হয় এবং এই ঘটনার সারা ভারতবর্ষ ফুঁসে উঠেছে প্রতিবাদে। অত্যন্ত দুঃখের বিষয় মাননীয় মডারেটর, ঘটনাটি ঘটার পরদিনই সামাজিক পোর্টালে প্রকাশিত এক নিউজে বলা হয় গত 24 ঘন্টায় পর্ন সাইটগুলোতে সবচেয়ে বেশি সার্চ করা নাম মৌমিতা। মাননীয় মডারেটর, কতটা বিকৃত মস্তিষ্কের মানুষ হলে মানুষ এমন গর্হিত কাজ করতে পারে তা ভেবেই আমি আজ বাকরুদ্ধ। মাননীয় মডারেটর, আরও লক্ষ্য করুন, সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস CCA ফাউন্ডেশনের তথ্য মতে বাংলাদেশে প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে যৌন নিপীড়ন শীর্ষক প্রতিবেদনে বলা হয় সাইবার বুলিংয়ে ভুক্তভোগীদের 3.25% আত্মহত্যা করে এবং হয়রানির শিকার হয়ে 62.99% এবং অন্তরঙ্গ ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে ধর্ষণ করা হয় 15.58%। এছাড়া সংস্থাটি 2022 সালের জরিপ প্রতিবেদনে বলা হয় সাইবার বুলিংয়ের শিকার হওয়া ভুক্তভোগীর 50.27% এবং এর পরিমাণ দিন দিন বেড়েই চলছে। এর কারণ কি মাননীয় মডারেটর? কারণ আর কিছুই নয়, একটাই, তথ্য প্রযুক্তির অবাধ বিস্তার। তথ্য প্রযুক্তির এই অবাধ বিস্তার আপনাদের জন্য এর পরেও বলবেন যে আপনাদের জন্য আশীর্বাদ স্বরূপ। মাননীয় মডারেটর, 2017 সালের 13 মার্চ দৈনিক যুগান্তর পত্রিকার শিরোনাম ছিল এরকম, ফেসবুকে ছড়াচ্ছে জঙ্গিবাদের বিষ বাষ্প। তাই আমি বলতে চাই মাননীয় মডারেটর, তথ্য প্রযুক্তির অবাধ বিস্তার এই সময়ের প্রেক্ষাপটে আশীর্বাদ নয় বরং অভিশাপ। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। এবার বিপক্ষের তৃতীয় বক্তা মেহবুবা জান্নাত মিম। প্রযুক্তি আজ টপ টু বটম ছড়িয়ে গেছে প্রায়, এটা ছাড়া এখন কারোর চলার উপায় নাই। প্রযুক্তিতে ভালো আর মন্দ দুটোই বিদ্যমান, ব্যবহারকারীর উভয়টাতে করবে ব্যবধান। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। আজকে আমাদের বিতর্কের বিষয় হচ্ছে তথ্য প্রযুক্তির অবাধ বিস্তার আশীর্বাদ নয় অভিশাপ। বিপক্ষে বলছি, আমার বিপক্ষ দলের তৃতীয় বক্তা আমাদের সাথে একমত পোষণ করার জন্য আপনাকে ধন্যবাদ, কারণ আপনি বলেছেন মৌমিতা হত্যাকাণ্ডে সেখানে মানুষ পর্ন সাইট সার্চ করছে। আপনি একটাবার চিন্তা করে দেখেন তাদের মানসিকতাটা কতটা বিকৃত, তারা নিজেরা এই মানসিকতার জন্য দায়ী, কোনো একটি নিরপেক্ষ তথ্য প্রযুক্তির বিস্তার দায়ী নয়। বক্তব্য শুরুর আগে আমাদের এটা জানতে হবে যে অবাধ ব্যবহার এবং অপব্যবহার দুটো ভিন্ন জিনিস। আসুন এ নিয়ে একটি চাইনিজ থিওরি রয়েছে, ইন এবং ইয়াং থিওরি, যেটার মানে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ভালো এবং মন্দের কন্ট্রাস্ট। যে কোনো জিনিসেরই ভালো এবং মন্দ দুদিকই থাকে, আপনি এটাকে কিভাবে গ্রহণ করবেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত সচেতনতা এবং নৈতিকতার উপর নির্ভর করে। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, একটি দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে বর্তমানে সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে রেমিটেন্স এবং ফ্রিল্যান্সিংয়ের মতো যুগোপযোগী কর্মসংস্থানগুলো, যা তথ্য প্রযুক্তির অবাধ বিস্তারের দ্বারাই সম্ভব হয়েছে।
পূর্বে এই কর্মসংস্থানগুলোর আর্থিক লেনদেনের মাধ্যমগুলোর জটিলতা থাকলেও বর্তমানে তা আরও সহজতর হয়েছে মোবাইল ব্যাংকিং পরিষেবা, ওয়াইজ, ট্যাপ ট্যাপ স্যান্ড, স্ক্রল ইত্যাদির মাধ্যমে। তথ্য প্রযুক্তির এই অবাধ বিস্তারে বাংলাদেশ সরকার অনুমোদিত এই পরিষেবাগুলো বিদেশ থেকে বাংলাদেশে টাকা পাঠানোর উপায়গুলোকে নির্ভরযোগ্য ও সহজতর করেছে। বিশ্বের বড় বড় শহরগুলো থেকে সহজে ডলার, পাউন্ডগুলো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে যাচ্ছে বাংলাদেশি টাকা হয়ে। প্রতিপক্ষ, এখানে আপনি কি বলতে চান? তথ্য প্রযুক্তির অবাধ বিস্তার না হয়ে কিভাবে অভিশাপ হয় আশা করি দেখিয়ে যাবেন। মাননীয় মডারেটর, আপনি শুনলে অবাক হবেন যে শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ি উপজেলার প্রত্যন্ত গ্রামের একজন আদিবাসী তরুণী তৃষ্ণা দিও শুধুমাত্র ফ্রিল্যান্সিং করে মাসে 60 থেকে 70 হাজার টাকা ইনকাম করে তাক লাগিয়ে দিয়েছিলেন। সূত্র প্রথম আলো 11 অক্টোবর 2022। প্রতিপক্ষ, লক্ষ্য করুন এই নালিতাবাড়ি উপজেলার সীমান্তবর্তী একটি ছোট্ট গ্রাম থেকে কিভাবে তিনি এই পথে আসলেন। নিশ্চয়ই তথ্য প্রযুক্তির অবাধ বিস্তারের ফলে এটি সম্ভব হয়েছে। এক্ষেত্রে আপনারা কি বলবেন? তথ্য প্রযুক্তি অভিশাপ নাকি আশীর্বাদ? অবশ্যই এটি আশীর্বাদ। কারণ মনে রাখবেন, মানুষ প্রযুক্তি ব্যবহার করে পারমাণবিক বোমাও বানাতে পারে, প্রযুক্তি ব্যবহার করে মানুষ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রও ব্যবহার করতে পারে। এছাড়াও সামাজিক স্বচ্ছতার বৃদ্ধির দিক থেকেও তথ্য প্রযুক্তির বিশাল ভূমিকা রয়েছে, যেমন ই পর্চা, ই টেন্ডার, ই সেবা ইত্যাদি। এবার আসা যাক আন্তর্জাতিক প্রসঙ্গে। বর্তমান সময়ে সারা বিশ্বের সবচেয়ে বেশি আলোচিত ঘটনাগুলোর মধ্যে রয়েছে তথ্য প্রযুক্তির মাধ্যমে গাজায় চলমান বর্বরতা প্রকাশিত পেয়েছে। আপনি আমি সবাই মিলে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লিখেছি অল আইজ অন রাফা। দ্যাটস মিনস তথ্য প্রযুক্তির বিস্তারই পারছে আমাদেরকে এই জিনিসগুলো বর্বরতা সম্পর্কে অবহিত করতে এবং প্রতিবাদ করতে। ভুয়া খবর একটি চ্যালেঞ্জ হলেও প্রযুক্তির মাধ্যমে এর সমাধান দেওয়া যায়। উদাহরণস্বরূপ ফেসবুক এবং গুগল তাদের প্ল্যাটফর্মে ফ্যাক্ট চেকিং নামক একটি ব্যবস্থা প্রণয়ন করেছে। তো তাই ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। প্রত্যেকের বক্তব্য শেষে এখন দুই দলের দলনেতার যুক্তি খণ্ডনের পালা। প্রথমে আসছেন পক্ষ দলের দলনেতা কাজী সুমাইয়া নাইস। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে আরও একবার বক্তব্য দানের সুযোগ প্রদানের জন্য। আমার প্রতিপক্ষ দলের কথা শুনে মনে হচ্ছে ধরি মাছ নাচুই পানি। আমরা প্রথম থেকেই বলছি তথ্য প্রযুক্তির ইতিবাচক দিক রয়েছে এবং তারা রীতিমতো তথ্য প্রযুক্তির বিস্তারের কথা বলে গেছেন, কিন্তু আমরা বলতে চাচ্ছি তথ্য প্রযুক্তির অবাধ বিস্তার, যেটা আমাদের জন্য নেতিবাচক প্রভাবই ফেলছে। আপনারা বিষয়টি বুঝতে পারছেন না। আমরা প্রথম থেকেই বলছি তথ্য প্রযুক্তির যে ইতিবাচক দিক রয়েছে, তথ্য প্রযুক্তির জন্মই হয়েছিল মানুষের কল্যাণের জন্য, কিন্তু বর্তমান পরিস্থিতি যা দাঁড়িয়েছে আপনারা একটু কান চোখ খোলা রাখলেই বুঝতে পারবেন যে আসলে পরিস্থিতি আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ নাকি অভিশাপ স্বরূপ। এবার আসতে চাই আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা। আমাদের সংজ্ঞান তার পছন্দ হয়নি এবং তিনি আমাদের সংজ্ঞানকে কটাক্ষ করে নিজে সংজ্ঞান দিয়েছেন, কিন্তু মাননীয় প্রতিপক্ষ আপনি যে সংজ্ঞান করেছেন তার কিছুটা আমাদের সুরেই সুর মিলিয়েছেন আপনারা। এরপর আসছেন আমার প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা। তিনি বলেছেন যে তথ্য হাতের নাগালে পাওয়া কি আপনাদের জন্য আশীর্বাদ মনে করছেন নাকি অভিশাপ? অবশ্যই তথ্য হাতের নাগালে পাওয়াকে আমরা আশীর্বাদ মনে করছি, কিন্তু সেই তথ্য যখন গুজবে পরিণত হয় তখন সেটা কিভাবে আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ হয় তা আমার বোধগম্য হয় না। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন তথ্য ছড়ানোর থেকে গুজব এখন বেশি ছড়াচ্ছে, সেটা কাঞ্চ খোলা রাখলে আপনারা বুঝতে পারবেন। দ্বিতীয়ত একটা কথা বলবো যে মোবাইল ব্যাংকিং এর কথা বললেন, যে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আমরা বিদেশ থেকে ডলার আনতে পারছি। খুবই হ্যাঁ, অবশ্যই মোবাইল ব্যাংকিং আমাদের জন্য গুরুত্বপূর্ণ, তবে এখন সমস্যাটা কোথায় মাননীয় মডারেটর? মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আমরা টাকা রাখতে এখন ভয় পাই, কখন আমাদের টাকা আত্মসাৎ হয়ে যায় তা থাকার ভয়। আর আরেকটা আমার প্রতিপক্ষ দলের দলনেতা বললেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ফিলিস্তিনের কথা তিনি বললেন গাজায় অল আইস অন রাফা। আসলে আমরা তো সামাজিক যোগাযোগ মাধ্যমের ইতিবাচক দিক বা ব্যবহারকে অস্বীকার করছি না, আমরা তো প্রথম থেকে স্বীকার করছি ইতিবাচক দিক রয়েছে। সমস্যাটা কোথায় মাননীয় মডারেটর? সমস্যা তখনই যখন সেটা আমাদের জন্য ইতিবাচক না হয় নেতিবাচক প্রভাব ফেলছে গুজব ছড়ানোর মাধ্যমে। সর্বোপরি আমি এটাই বলতে চাই মাননীয় মডারেটর, বর্তমান সময়ের প্রেক্ষাপটে তথ্য প্রযুক্তির অবাধ বিস্তার কখনোই আশীর্বাদ নয় বরং অভিশাপ। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। এবার বিপক্ষ দলের দলনেতা মেহবুবা জান্নাত মিম। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে আবার বক্তব্য প্রদানের সুযোগ দানের জন্য। আমার বিপক্ষ দলের দলনেতা বারবার ভুয়া খবর গুজব নিয়ে কথা বলে যাচ্ছেন, তো আপনাদেরকে বলতে চাচ্ছি ভুয়া খবর একটি বাস্তবিক চ্যালেঞ্জ হলেও প্রযুক্তি কিন্তু এর সমাধান দিতে পারে। উদাহরণস্বরূপ লক্ষ্য করুন, ফেসবুক এবং গুগল তাদের প্ল্যাটফর্মে ফ্যাক্ট চেকিং টুল এবং এআই ভিত্তিক অ্যালগোরিদম ব্যবহার করেই এই গুজব বা বিভিন্ন ভুয়া খবর শনাক্ত ও ব্লক করার কাজ করছে।
পিউ রিসার্চ সেন্টারের 2021 সালের এক জরিপে বলা হয় 62% মানুষ ভুয়া খবর শনাক্ত করতে এআই ফ্যাক্ট চেকিং টুলসটি ব্যবহার করেছেন। আমরা যদি হাঁটতে হাঁটতে ভুল পথে চলে যাই তাহলে এর জন্য দায়ী সেই পথের পথ প্রদর্শক কিংবা আমাদের সচেতনতার অভাব। বেশি হাঁটা কখনোই দায়ী হতে পারে না মাননীয় মডারেটর। সাইবার অপরাধের ঝুঁকি একটি বাস্তব চ্যালেঞ্জ হলো এর সমাধান তথ্য প্রযুক্তির ভেতরেই রয়েছে। তারপরে লক্ষ্য করুন, আমাদের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক রিপোর্টে দেখা যায় কোভিড-19-এর সময় তথ্য প্রযুক্তির মাধ্যমে মানুষ সামাজিকভাবে সংযুক্ত হয়েছে। আমার বিপক্ষ দলের প্রথম বক্তা বলে গিয়েছেন কর্মসংস্থান অথবা অটোমেশনের কথা। যদিও কিছু ক্ষেত্রে অটোমেশন কাজের ধরনের পরিবর্তন এনেছে, তবে এটি নতুন চাকরির ক্ষেত্র তৈরি করেছে। কিভাবে লক্ষ্য করুন, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ফিউচার অফ জবস রিপোর্ট 2020 অনুযায়ী 2025 সালের মধ্যে 85 মিলিয়ন চাকরি অটোমেশনের কারণে প্রতিস্থাপিত হতে পারে এবং একই সাথে 97 মিলিয়ন নতুন চাকরির তৈরি হবে, যা প্রযুক্তির কারণে সৃষ্ট মানুষের সুযোগের প্রতিফলন। তথ্য প্রযুক্তিকে আমরা একটি ছুরির সাথে তুলনা করতে পারি। একটা ছুরি দিয়ে একজন ডাক্তার যেমন রোগীর প্রাণও বাঁচাতে পারেন, ঠিক তেমনই একটা ছুরি দিয়ে একজন খুনি মানুষের প্রাণ প্রতিহতও করতে পারেন। এখানে দুষ্টি ছুরির নয়, বরং ছুরি যিনি ব্যবহার করছেন তার মূল্যবোধের অভাব, নৈতিকতার অভাব। তথ্য প্রযুক্তিকে যদি আমরা প্রশ্ন ফাঁস, পর্ন সাইট, গুজব ছড়ানোর জন্য দায়ী করি, তবে সেই ক্ষেত্রেও এর পেছনে দায়ী হলো নৈতিকতার অবক্ষয়, অসচেতনতা, শিক্ষা ও আইনের অপপ্রয়োগ, স্বয়ং তথ্য প্রযুক্তি নয়। মাননীয় মডারেটর, আরেকটি জিনিস লক্ষ্য করুন আজকের দিনে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। প্রিয় শ্রোতা দর্শক, জমজমাট বিতর্ক পর্ব শেষ। একটু পরে ফলাফল, আর এই সময়টুকুতে আমরা শুনব সম্মানিত 3 বিচারকের সংক্ষিপ্ত অভিমত। প্রথমেই অনুরোধ করছি প্রফেসর ডক্টর হাসিবুল আলম প্রধান স্যারকে তার মূল্যবান মতামত দেবার জন্য। ধন্যবাদ। আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় যারা বিচারকের দায়িত্ব পালন করছেন, যিনি উপস্থাপনায় আছেন, এবং আমাদের প্রিয় বিতার্কিক বৃন্দ, সবাইকে শুভেচ্ছা। আমরা এতক্ষণ যুক্তি পাল্টা যুক্তির মাধ্যমে খুবই একটি প্রাণবন্ত বিতর্ক আমরা উপভোগ করেছি এবং বিষয়টিও খুব চমৎকার। কথা বলার অনেক জায়গা আছে এখানে। পক্ষদল এবং বিপক্ষ দল যে যুক্তিগুলো এনেছে, পক্ষদল বলেছে যে আজকে আমাদের তথ্য প্রযুক্তির ফলে একটা জীবনবোধ, আমাদের যে মাত্রা, আমাদের জীবনটাই শুরু একটা মোবাইল দিয়ে, ফলে যে খেলার মাঠ হারিয়ে যাচ্ছে, বিনোদনের জায়গাগুলো নষ্ট হচ্ছে, মানুষের যে সৃজনশীলতা, স্বকীয়তা, সেটার বিকাশ হচ্ছে না। ফলে তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা একটা যান্ত্রিক জীবনযাত্রা আমাদের মধ্যে করে উঠছে। এখানে মানবিকতা বা যে নৈতিক মূল্যবোধের জায়গাটা কতটা বিকশিত হবে, সেটা একটা বড় প্রশ্ন। আবার বিপক্ষে তারা বলছে যে না, এখন যেহেতু আমাদের সারা বিশ্বে একটা প্রতিযোগিতা, তথ্য প্রযুক্তির একটা অবাধ প্রভাব, ফলে মানুষের জীবনযাত্রা সহজ হয়েছে। এখন আমরা ইমেইলের মাধ্যমে আমরা অনেক যোগাযোগ করতে পারছি, সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা অনেক কিছু করতে পারছি। আমাদের এখন ব্যাংকিং চালু হয়েছে, আমরা বিদ্যুতের বিল আমরা এখন মোবাইলের মাধ্যমে দিতে পারছি। ভর্তি পরীক্ষার মতো যে জায়গায় একটা ফর্ম আগে কিনতে গেলে ইউনিভার্সিটি যেতে হতো, সেটা এখন আমরা মোবাইলের মাধ্যমে ঘরে বসেই ভর্তি পরীক্ষার জন্য আবেদন জমা দিতে পারছি। অর্থাৎ এই সুবিধাগুলোর কথা বলেছে এবং তারা বলছে এখন আমাদের এমন একটা পর্যায়ে গিয়েছে যে এখন আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো একটা অবস্থায় এসে দাঁড়িয়েছে। তো দুই পক্ষেই খুব সাবলীল যুক্তি আছে। আমি যেটা বলবো যে আসলে বিতর্কটা ভালো হয়েছে। এখানে স্ক্রিপ্ট আরেকটু নির্ভরতা কমাতে হবে, বলার ক্ষেত্রে আরেকটু সাবলীলতা, গতিময়তা নিয়ে আসতে হবে। এটা একটু করলে এটা ভালো হবে। আর একটা বিষয় যে অবশ্যই কোনো প্রস্তাবের পক্ষে বিপক্ষে নানা মত থাকতে পারে, কিন্তু এটাও ঠিক যে আবার যেমন আমরা যদি দেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা অ্যাডিকশন তৈরি হয়ে যাচ্ছে ছেলেমেয়েদের মধ্যে। ফলে এই অ্যাডিকশনের কারণে দেখা যাচ্ছে যে ক্লাসে মনোযোগ হতে পারছেন না, নিয়মিত ক্লাসে আসতে পারছেন না। তখন এটা কিন্তু খুব খারাপ। আমি ইন্ডিয়াতে অনেক ইউনিভার্সিটি দেখছি যে তারাও কিন্তু এখন এই কিছু কিছু সাইটগুলো রেস্ট্রিক্টেড করে দেয়, পর্নোগ্রাফি জাস্ট যেগুলো ডাউনলোড করতে পারে, যেগুলো ওদের লেখাপড়ার কাজে। আবার সামাজিক যোগাযোগ মাধ্যমটাও তারা সবসময় অন করার সুযোগ দেয় না, নির্দিষ্ট 1 ঘন্টা 1.5 ঘন্টার জন্য। এখন আমাদের দেশে এটা এত অবাধ একটা গতিতে চলছে যে কোনো রেস্ট্রিকশন নাই। মোবাইল কোন ছেলেমেয়েরা কতটা এজ পর্যন্ত ব্যবহার করতে পারবে তারও কোনো রেস্ট্রিকশন নাই। সিম কার্ড যদি আইন আছে, কিন্তু প্রয়োগ আমরা খুব লক্ষ্য করছি না। তাই সেই কারণে অবাধটা একটা নিয়ন্ত্রণ না থাকলে সেটা আমাদের জন্য ক্ষতি আনতে পারে। আবার এটাও ঠিক যে যোগাযোগ মাধ্যমের বিষয়গুলো আমাদের কিন্তু অনেক ক্ষেত্রেই জনমত তৈরিতে
সহায়তা করে। আপনাদের মনে আছে 2019 সালে ফেনীর সোনাগাছিতে একটা নুসরাত নামে একটা মেয়ে এপ্রিল মাসে তাকে পুড়িয়ে হত্যা করা হয়েছিল। এটা এত আলোড়ন সৃষ্টি করেছিল যে অক্টোবরেই এটাই মানে বাংলাদেশের স্বল্পতম সময়ের মধ্যে রায় হয়েছে, সেখানে ওই অধ্যক্ষ সহ প্রায় 16 জনের ফাঁসি হয়। তো এই যে জনমত প্রক্রিয়ার ক্ষেত্রেও কিন্তু এখন তথ্য প্রযুক্তি বড় একটা ভূমিকা রাখে। এবারে বলছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম। ধন্যবাদ। মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধেয় বিচারক মণ্ডলী, আজকের এই আয়োজনের দুটি পক্ষ, একটি পক্ষ দল আর একটি বিপক্ষ দল। আজকে একটি সুন্দর বিষয়বস্তু নিয়ে এই বিতর্ক প্রতিযোগিতা হয়ে গেল। এখানে বিতর্কের যে বিষয়, তথ্য একটি শব্দ, প্রযুক্তি একটি শব্দ, অবাধ আর একটি শব্দ, বিস্তার আর একটি শব্দ, পরিশেষে যেটি বলা হচ্ছে আশীর্বাদ নয় অভিশাপ। এই শব্দগুলোকে সুন্দরভাবে দুটি পক্ষই বিশ্লেষণ করেছে, তারা সুন্দরভাবে উপস্থাপন করেছে। দুই পক্ষের বিতার্কিক বৃন্দ সুন্দরভাবে তাদের পক্ষে যুক্তিগুলো উপস্থাপন করেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে অনেক বিষয় রয়েছে, পক্ষে বলারও যেমন অনেক বিষয় রয়েছে, বিপক্ষে বলারও তেমন অনেক বিষয় রয়েছে। যেমন আমি নাম উল্লেখ করছি না করেই বলছি যে একজন বিতার্কিক বিতর্ক উপস্থাপন করবার সময় নিজে দিয়ে শব্দ করা, এটি আমার মনে হয় যে একজন মানে উপস্থাপন যখন করছে সেই সময় তার সাউন্ড করাটা আমার মনে হয় কতটা যৌক্তিক সেটি আমার কাছে মনে হয়েছে। তারপরেও সবাই ভালো উপস্থাপন করেছে। এখানে আমি একটু বলতে চাই যে এখানে যেহেতু অবাধ বিস্তার দুটো বিষয়, এখন তথ্য প্রযুক্তি ব্যবহার করে আমি যে জায়গাটায় বারবার খেয়াল করতে চাচ্ছিলাম যে এই জায়গাটাই হয়তোবা দুই পক্ষের গুরুত্ব দিবেন। যেমন আমরা কি জানি যে আজকে বাংলাদেশ থেকে কোটি কোটি ডলার বাংলাদেশ থেকে পাচার হয়ে যাচ্ছে। এটি কী কারণে হয়েছে? তথ্য প্রযুক্তির অবাধ নিয়ন্ত্রণহীন ব্যবহারের ফলে। এবং আমরা যদি একটু খেয়াল করি যে এগুলোর যখন অবাধ ব্যবহার হচ্ছে এবং এগুলো যখন নিয়ন্ত্রণহীনভাবে ব্যবহার হচ্ছে, তাতে মারণাস্ত্র দিয়ে যুদ্ধ করে যে আর্থিক ক্ষতি হতো তার চাইতে অনেক গুণ বেশি ক্ষতি হচ্ছে এগুলো ব্যবহারের ফলে। তো এই জায়গাগুলো আমার মনে হয় যে যেহেতু আজকের বিতর্কের বিষয়, এই জায়গাটায় আমার মনে হয় যে আরেকটু হাইলাইটস করলে বিতর্কটা আরও সুন্দর হতো। তারপরেও দুই পক্ষকেই আবারও অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য বাংলাদেশ বেতার রাজশাহীকেও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। এবারে অনুরোধ করছি সম্মানিত বিচারক ও মডারেটর জনাব মোহাম্মদ মনিরুল হাসানকে তার অভিমত রাখার জন্য। প্রিয় বিতর্কিক বৃন্দ, খুব সুন্দর জমজমাট একটি বিতর্ক আমরা এতক্ষণ উপভোগ করলাম। তবে আমার কাছে মনে হয়েছে যে আজকে যেহেতু সেমিফাইনাল রাউন্ডের প্রথম বিতর্ক, সেক্ষেত্রে এতদিন আমরা যে বিতর্ক করেছি আজকে ওরকম আসলে ফাইটিং এনভায়রনমেন্ট আমি চোখে পড়েনি। আমার মডারেটর হিসেবে আমি এটাই বলবো, কারণ হচ্ছে যে মূল্যায়নটাও হচ্ছে বিতর্কের একটা ইন্টেগ্রাল পার্ট, আমি সবসময় যেটা বলে থাকি। তারপর বলেছি যে এর আগে যে তোমরা ডিবেট করেছো সেটা কিন্তু অনেক অনেক ফাইটিং ছিল, তাই না স্যার? আপনি দেখেছেন যে খুব সুন্দর ফাইটিং হচ্ছিল। বাট আজকে আমাদের যে টপিক, যে তথ্য ও প্রযুক্তির অবাধ বিস্তার, আশীর্বাদ নয় অভিশাপ, এটা হচ্ছে একটা বার্নিং ইস্যু। আমরা এখন ব্যবহার করছি, আমাদের প্রত্যেকের হাতে কিন্তু স্মার্টফোন রয়েছে। এখন আমরা যে তোমরা যে বিতর্কের প্রিপারেশন নিয়েছো, তোমাদের যে স্ক্রিপ্ট রয়েছে, তোমরা ডেফিনেটলি বাসায় বসে গুগল করে আসছো, ল্যাপটপে প্র্যাকটিস করেছো, তাই না? যুক্তি কোন পয়েন্টসগুলি তোমরা উপস্থাপন করবে, বিপক্ষকে ঘায়েল করার জন্য কি বলবে, কোন পয়েন্টসগুলি নিয়ে আসবে, বা যুক্তি খণ্ডন পড়বে অর্থাৎ রিভার্টাল সেশনে তোমরা কি বলবে, এই বিষয়গুলি প্রিপারেশন নিয়েছো প্রযুক্তির সহায়তায়, তাই না? তো হচ্ছে যে এই যে বিষয় তথ্য প্রযুক্তি, এটার আশীর্বাদও রয়েছে অনেক, অভিশাপও রয়েছে অনেক। এখন হচ্ছে যে তোমাদের প্রপঞ্চগুলিকে আসলে ভাগ করা উচিত ছিল। তোমরা তথ্য প্রযুক্তির বিভাজন করেছো, সংজ্ঞায়ন করেছো, আশীর্বাদ কি সেটা করেছো, অভিশাপ কি সেটা করেছো, বাট অবাধ এই শব্দটা আসলে তোমরা তোমরা শুধু শব্দটা বলেছো অবাধ বিস্তার। অবাধ কি মানে বাধহীন। আমরা যদি শব্দটার বিশ্লেষণ করি, বাধহীন, অবাধ অর্থাৎ যেখানে কোনো ব্যারিয়ার নাই। এখন সব ক্ষেত্রে কি অবাধ খারাপ হবে? এই যে আমাদের যে কোভিড-19 আমাদেরকে দেখিয়ে গেল, এখন এটা যদি আমরা ভ্যাকসিনেশন করি তাহলে আমাদেরকে অবাধ ভ্যাকসিনেশন করতে হবে,
কান্ট্রি ওয়াইজ, তাই না স্যার? সেক্ষেত্রে অবাধ শব্দটা কিন্তু নেগেটিভ না। আবার এই অবাধ বিস্তার এটা কারো কারো জন্য আশীর্বাদ, কারো কারোর জন্য অভিশাপ। আমি একটা উদাহরণ দিচ্ছি, এই যে বাংলাদেশে কিছুদিন আগে যে ছাত্র জনতার যে রেভলিউশনটা ঘটে গেল, গণ অভ্যুত্থান ঘটে গেল, মাঝখানে দেখা গেছে যে ইন্টারনেট কানেকশনটা ডিসকানেক্ট করে দেওয়া হলো সারা বাংলাদেশে। তো এই যে তথ্য প্রযুক্তির অবাধ বিস্তার কারো কারোর জন্য এটা ছিল আশীর্বাদ, অর্থাৎ যারা বিপ্লবটা করেছে, যারা আন্দোলন করেছে তাদের জন্য এটা ছিল আশীর্বাদ, কারণ হচ্ছে যে তারা এই তথ্য প্রযুক্তিটাকে একটা কমিউনিকেশন টুল হিসেবে তারা ইউজ করেছে। আবার যারা অপোজিশন ছিল তারা দেখেছে এটা একটা অভিশাপ, এর জন্য তারা এটা বন্ধ করে দিয়েছে। তোমরা কিন্তু কেউ এটা বলনি, এটা বলা উচিত ছিল আসলে। তো এরকম খুব বার্নিং ইস্যু ছিল। তারপরে ইন্টারন্যাশনাল ইস্যু থেকে নিয়ে আসতে পারতে, আমেরিকাতে কি হয়, তথ্য প্রযুক্তির মাধ্যমেই তো এখন সব প্রচারণা প্রপাগান্ডাগুলি চালানো হয়। এই যে যুদ্ধগুলি হচ্ছে, গাজার উদাহরণ তোমরা দিয়েছ, হ্যাঁ, চাইনিজদের উদাহরণ তোমরা দিয়েছো, ইউএসের উদাহরণ দিয়েছ, তারপর রাশিয়ান এবং হচ্ছে যে যে যুদ্ধগুলি চলছে সেখানকার যে ইনফরমেশনগুলো আমরা কীভাবে জানছি, ইন্টারনেটের মাধ্যমেই তো, তথ্য প্রযুক্তির মাধ্যমে। তো সেটা তোমরা উদাহরণ দিতে পারতে। তো যাই হোক, প্রথম বক্তা তুমি তোমার বিষয় বিভাজন দিয়ে শুরু করেছো সুন্দর করে, তারপর তুমি প্রশ্ন থ্রো করেছো। দ্যাটস এ গুড সাইন, কারণ হচ্ছে একজন বিতর্কিক যখন বিতর্ক করবে সে তার যে প্রপঞ্চ সংজ্ঞায়নের সাথে সাথে প্রশ্ন থ্রো করবে অপোজিশনকে, অর্থাৎ অপোজিশনকে বেকায়দায় ফেলে দেওয়া কিন্তু একজন বিতর্কিকের মুন্সিয়ানার মধ্যে পড়ে, এক্সপার্টিজের মধ্যে পড়ে। সেটা তুমি করেছো। এবং তোমার প্রশ্নটা ছিল এরকম যে প্রযুক্তির বিকাশ কিভাবে অভিশাপ হয় প্রতিপক্ষ আপনাদের কাছে, আমার প্রশ্ন রইল। খুব সুন্দর কোয়েশ্চেন করেছো। এরপরে হচ্ছে পক্ষ দলের দ্বিতীয় বক্তা, তুমি শুরু করেছো তোমার পক্ষ দলের যে প্রথম বক্তা তার কথা রেশ ধরে তুমি বলেছো যে এই যে বিভিন্ন ইন্টারনেট ভিত্তিক যে খেলাগুলি রয়েছে, পাবজি বা অন্যান্য যে খেলাগুলি রয়েছে, সেটি বাসায় বসে সবসময় ইউজ করে, এটা একটা অভিশাপ হিসেবে দেখা দিয়েছে এবং এটার টাকাটা কোথায় পাচ্ছে, বাবার পকেট কেটে নিয়ে আসছে। তো হ্যাঁ, তুমি তো একটা এক্সাম্পল নিয়েছো, সোসাইটাল একটা একেবারে বার্নিং একটা এক্সাম্পল তুমি নিয়েছো। এরপরে হচ্ছে তুমি বলেছো আসলে সমস্যাটা কোথায়, সেটি হচ্ছে যে অবাধ বিস্তার, এইটাকে তুমি এমফাসিস করেছো তোমার বক্তব্যে। তারপর তুমি ইউএসএ থেকে এক্সাম্পল নিয়েছো, তারপরে কিশোর গ্যাংয়ের কথা বলেছো এবং এটার যে অতি আসক্তি এটি হচ্ছে মেধার বিকাশ অন্তরায়, সেটি তুমি এস্টাবলিশ করার চেষ্টা করেছো। এবং তুমি বলেছো ইদানিংকালে, এই বিষয়টা কিন্তু অপোজিশনের জন্য একটা পয়েন্টস ছিল। ওর বক্তব্য ছিল যে ইদানিংকালে আশীর্বাদ নয় অভিশাপ। তো তোমরা বলতে পারতে যে পক্ষ দলের দ্বিতীয় বক্তা সংজ্ঞার কোথাও কি আছে, আমাদের যে বিষয়ের বিতর্কের আজকের বিষয়, এখানে কি কোথাও ইদানিংকালে কিংবা অতীতকালে এটার কি কোনো বিভাজন দেওয়া আছে? কোনো ক্লু কিন্তু নাই। আমরা কিন্তু একদম টাইমটা কিন্তু এখানে অবাধ, অর্থাৎ তুমি যে কোনো টাইম থেকে শুরু করতে পারতে, কিন্তু ও বলেছে ইদানিংকালে, অর্থাৎ প্রেজেন্ট টাইমকে রিপ্রেজেন্ট করেছে। তুমি বলতে পারতে না আমরা আরও 50 বছর আগে থেকেই শুরু করেছি, বা প্রযুক্তির যে উন্মেষ হয়েছে সেখান থেকে আমরা শুরু করেছি, প্রযুক্তির উন্মেষের মাধ্যমে আমাদের সভ্যতার সৃষ্টি হয়েছে। মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, তোমরা কিন্তু এগুলো কিন্তু বলোনি। তোমরা প্রযুক্তি এবং তথ্যের বিকাশ, মানে প্রযুক্তি কি শুধু ইন্টারনেট? আমার প্রশ্ন তোমাদের কাছে, আমি যদি ডিবেট করতাম, আমি অপোজিশনকে প্রশ্ন করতাম যে বিজ্ঞ প্রতিপক্ষ, প্রযুক্তি মানে কি শুধু ইন্টারনেট? না, প্রযুক্তি মানে হচ্ছে টেকনোলজি, এটা ইন্টারনেট। এখানে সভ্যতার শুরু কিন্তু প্রযুক্তির হাত ধরে হয়েছে, তোমরা সেটা কেউ বলোনি। এটা বলতে পারতে, এটা স্কিপ করে গেছো। আসলে আমার কাছে মনে হয়েছে স্যার এই বিষয়টা যদি বলতো তাহলে আরও একটু সুন্দর হতো, আরও একটু ফাইটিং হতো, বিষয়টা আরও একটু উপভোগ্য হতো। তারপরে হচ্ছে যে ইদানিংকালে এটা তোমরা একটা পয়েন্টস মিস করেছো। তারপর হচ্ছে তোমাদের পক্ষ দলের প্রথম বক্তা দলনেতা, তুমি ভারতের মৌমিতার উদাহরণ দিয়ে শুরু করেছো। তারপরে তোমার পক্ষ দলের যে ট্র্যাক সেটি তুমি এস্টাবলিশ করার চেষ্টা করো এবং সেই ট্র্যাকেই তুমি ছিলে। তারপরে তুমি বিভিন্ন প্রতিবেদন এবং হচ্ছে বিভিন্ন পরিসংখ্যান থেকে তুমি তোমার বক্তব্যকে সামনে নিয়ে গেছো এবং যুগান্তরের একটি টাইটেল তুমি করেছো যে সে ফেসবুকে জঙ্গিবাদের বীজ বাষ্প, এই টাইটেলটা নিয়ে তুমি তোমার বক্তব্য এস্টাবলিশ করেছো। তবে আমি নতুনত্ব কিছু পাইনি, কিংবা এর আগে যে তুমি ডিবেট করেছো সেখানে যে ফাইটিং স্পিচ ছিল তোমার, সেই যে ফাইটিং বডি ল্যাঙ্গুয়েজ, অ্যাগ্রেসিভনেস, সেই বিষয়টা কিন্তু আজকে ছিল না। স্যার আপনি দেখেননি, বাট আমরা দেখেছি যে সেই বডি মুভমেন্ট বক্তব্যের মধ্যে সেরকম ছিল না। তারপর তুমি যুক্তি খণ্ডন পর্বে অবাধ বিস্তারের যে বিষয়টা সেটি নিয়ে এসছো এবং প্রথম বক্তার যে সংজ্ঞান, তুমি এখানে একটা কথা বলেছো যে মাননীয় মডারেটর সম্ভবত বিপক্ষ দলের প্রথম বক্তার আমাদের বক্তব্য সংজ্ঞান পছন্দ হয়নি, এই জন্য সে নতুন করে সংজ্ঞান করেছে। আসলে এখানে এটা হয়েছে কি যে তোমার পার্সোনাল অ্যাটাকিংয়ের মতো হয়ে গেছে। বিপক্ষ দল কিন্তু তাদের সম্পূর্ণ ফ্রিডম আছে, তারা নতুন করে সংজ্ঞায়ন করতে পারে, এই জন্যই তো তারা বিপক্ষ দল। অর্থাৎ পক্ষ দলের সব কথাই যদি তারা মেনে নেয় তাহলে তার বিপক্ষ দল থাকলো না। সেক্ষেত্রে তুমি যেহেতু বলেছো পক্ষ দলের প্রথম বক্তার পছন্দ হয়নি, এটা নেক্সট ডিবেটে যখন বলবা, ডিবেট করবা নেক্সট প্ল্যাটফর্মে বা কোনো ডিবেটে, তখন এটা বলবা না। কারণ হচ্ছে যে বিপক্ষ দলের একদম পূর্ণ স্বাধীনতা রয়েছে, তারা তাদের মতো করে সংজ্ঞানটা সাজাবে, এই জন্যই তো তার বিপক্ষ দল। তো যাই হোক, তুমি এরপরে তুমি বলেছো যে
মোবাইল ব্যাংকিং আমরা করছি না কারণ টাকা হাতছাড়া হয়ে যাওয়ার একটা ভয় থাকে না, এখানে হচ্ছে যে রাষ্ট্রের থেকে বা যে প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠানের দায়বদ্ধতা থেকে, অর্থাৎ মোবাইল ব্যাংকিং বা যে ডিজিটাল ট্রান্সফরমেশন যে কোনো দেশের, আমরা তো প্রযুক্তির উৎকর্ষতার সাথে সাথে এটাকে আমাদের লাইফে ইনকর্পোরেট করছি, তাই না? আমাদের জীবনের প্রতিটি মুভমেন্টে প্রতিটি পদক্ষেপে আমরা এটিকে নিয়ে আসছি, সেক্ষেত্রে অবাধ বিস্তারটা থাকতে হবে। বাট এই অবাধ বিস্তার যে প্রতিষ্ঠান করে তাদের নৈতিকতাবোধের জায়গাটা ঠিক থাকতে হবে, এই বিষয়টা তুমি বলতে পারতে। বাট তোমার বক্তব্যে তোমার স্ট্যান্ড পয়েন্ট যেটা ছিল তুমি এস্টাবলিশ করার চেষ্টা করেছো, দলীয় স্ট্যান্ড পয়েন্ট, সেক্ষেত্রে তোমার বক্তব্য আমি মনে করি ভালো হয়েছে। তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পক্ষ দল। এরপরে বিপক্ষ দলের মূল্যায়নে যদি আমরা আসি, যে প্রথম বক্তা তুমি পুনঃসংজ্ঞায়ন দিয়ে শুরু করেছো, তারপরে তুমি তোমার বক্তব্যে এল উড শ্যাননের একটি সংজ্ঞা দিয়েছো, অর্থাৎ আইটি সম্পর্কে তিনি যেটা বলেছেন, হ্যাঁ, অর্থাৎ তুমি যে তোমার দলীয় অবস্থানটা যে তুমি কেন আলাদা সেক্ষেত্রে তুমি সংজ্ঞানটাকে নিয়ে আসছো এবং একটা রেফারেন্স নিয়ে এসছো, এই দিক থেকে তোমার মুন্সিয়ানার পরিচয় পেয়েছি। তারপর তুমি বৈশ্বিক উদাহরণ দিয়েছো আইটি এবং ইন্টারনেটের ব্যবহারের ক্ষেত্রে। তবে আমার কাছে মনে হচ্ছে যে এই যে প্রযুক্তি, এখানে প্রযুক্তি বলতে তোমরাও ইন্টারনেট কেন্দ্রিক হয়ে গেছো, ইন্টারনেট সোশ্যাল মিডিয়া, এটার বাইরে কি নাই? প্রযুক্তি তো আসলে অনেক আগে থেকেই শুরু হয়েছে, এই জন্য বললাম যে ইদানিংকালে যখন বলেছে তখন তোমরা কিন্তু বলতে পারতা যে না, এটা আমরা আরও 100 বছর আগে থেকে, সভ্যতার শুরু থেকে যে প্রযুক্তির বিকাশ, সভ্যতা শুরু না গেলে 50 বছর আগে যেতে পারতা, কিংবা 1900 কি বলে যে পরমাণু বোমা যখন আবিষ্কার হলো সেখান থেকে যেতে পারতে। যাই হোক, সব মিলে রবিউল ইসলাম তোমার দলীয় যে সংজ্ঞায়ন এবং অবস্থান সেটিকে তুমি সেট করেছো। দ্বিতীয় বক্তা এসে তোমার বক্তব্যের ট্র্যাকটাকে ঠিক রেখে বক্তব্য শুরু করেছে এবং সে এসে পক্ষ দলকে একটা প্রশ্ন থ্রো করেছো। এরপরে তুমিও একই, অর্থাৎ ইন্টারনেটের মধ্যেই কিন্তু সবাই ঘুরপাক খেয়েছে স্যার, প্রযুক্তি অর্থাৎ তথ্যের মধ্যে ছিল, তো তথ্য শুধু ইন্টারনেট না, প্রযুক্তি শুধু ইন্টারনেট না, ইন্টারনেট হচ্ছে তথ্য প্রযুক্তির একটা পার্ট। হ্যাঁ, তো তুমিও সেটা বলেছো যে 1996 সালে ইন্টারনেটের শুরু থেকে, তারপর পূর্বে কি প্রযুক্তি ছিল না, এই বিষয়টা কিন্তু তুমি এস্টাবলিশ করতে পারতে, সেটা করনি, বাট 1996 সালের বিষয়টা নিয়ে এসছো। এরপরে হচ্ছে মেহবুবা জান্নাত মিম, বিপক্ষ দলের দলনেতা, তুমিও যুক্তিখণ্ডন দিয়ে শুরু করেছো, এটা একটা গুড সাইন, বিতার্কিকের কাছ থেকে আমরা এটাই আশা করি। তারপরে হচ্ছে যে তুমি বলেছো যে আসলে এই যে আশীর্বাদ নয় অভিশাপ, এটা হচ্ছে তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহার নয়, এটা হচ্ছে মানুষের মানসিকতার বিষয়, নৈতিকতার বিষয়। তুমি তোমার বক্তব্য এটা এস্টাবলিশ করেছো। এই যে নৈতিকতার বিষয়, এটা কিন্তু প্রথম বক্তারও একটু ভালো করে বলা উচিত ছিল, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে বিপক্ষ দলের প্রথম বক্তার সংজ্ঞায়ন করতে গিয়ে কিন্তু সময়টা শেষ করে ফেলেছে স্যার। তারপরে হচ্ছে যে তুমি নালিতা বাড়ির যে একজন নারী, অর্থাৎ যে ফ্রিল্যান্সিং করেছে এবং 50-60, সেইটা তুমি সুন্দরভাবে উপস্থাপন করেছো এবং তুমি বলেছো যে এটি হচ্ছে তথ্য প্রযুক্তি হচ্ছে একটা অস্ত্রের মতো, অর্থাৎ পরমাণু যে নলেজ, যে গবেষণালব্ধ যে জ্ঞান, সেটি দিয়ে আমরা পরমাণু বোমাও বানাতে পারি বা পারমাণবিক বিদ্যুৎও তৈরি করতে পারি। সব কিছুর মধ্যে হচ্ছে যে মানুষের ইচ্ছা শক্তিটাই হলো মূল। এটা তুমি তোমার এস্টাবলিশ করার চেষ্টা করেছো যে তথ্য প্রযুক্তি আসলে আশীর্বাদ, এটা অভিশাপ কখন হবে? যখন আমাদের মানসিকতা অনৈতিক হবে। হ্যাঁ, এরপরে যুক্তিখণ্ডন পর্বে তুমি গুজব, ভুয়া খবরের বিষয় বলেছো, যেগুলি জাস্টিফাই করার জন্য, ফিল্টারিং করার জন্য এআই ফ্যাক্ট চেকিং যে টুলস রয়েছে সেগুলি ব্যবহার করা হচ্ছে এখন। তো কারণ হচ্ছে যে অবাধ ব্যবহারের ফলে যে ক্ষতিগুলি হচ্ছে সোসাইটির, সেটার জন্যই তো এই যে এআই ফ্যাক্ট চেকিং টুলস এগুলি তৈরি হচ্ছে, তাই না? তো এইগুলি তুমি এস্টাবলিশ করার চেষ্টা করেছো। তারপরে তুমি বলেছো যে চাকরির ক্ষেত্রেও যে তথ্য প্রযুক্তি অবাধ ব্যবহার অন্বেষণ হচ্ছে ঠিকই, কিন্তু তথ্য প্রযুক্তি কেন্দ্রিক অনেক নতুন নতুন কর্মক্ষেত্র তৈরি হচ্ছে। যাই হোক, সব মিলিয়ে তোমরা তোমাদের দলীয় অবস্থানকে এস্টাবলিশ করেছো এবং কমনভাবে আমি বলতে চাই উভয় দল, আজকে হচ্ছে সেমিফাইনাল পর্বের প্রথম রাউন্ড, এতদিন তোমরা ডিবেট করেছো, সব মিলে তোমাদের আজকের বিতর্কটি উপভোগ্য হয়েছে, এই জন্য তোমাদের উভয় দলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর কোন দল বিজয়ী হয় কোন দল বিজিত হয় আমরা জানি না, তোমাদের সামনে বসে আমরা মূল্যায়ন করেছি। যারা বিজয়ী হবে তারা ফাইনালে চলে যাবে আজকে, আর হচ্ছে যারা বিজিত হবে তাদের প্রতি আমার শুভকামনা থাকলো যে তোমরা তোমাদের কী কী লুফোলসগুলি ছিল সেটি আমরা ধরিয়ে দিয়েছি, 3 জন বিচারক আমরা ধরিয়ে দিয়েছি, তোমরা সেগুলি রেকটিফাই করে পরবর্তী ডিবেট যদি করতে চাও সেখানে যে যখন তোমরা যাবে তোমরা তোমাদেরকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে। তো প্রিয় বিতার্কিক বৃন্দ, আমাদের কাছে ফলাফল চলে এসছে। এ পর্যায়ে আমি শ্রেষ্ঠ বক্তার নাম ঘোষণা করার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের একজন বিজ্ঞ বিচারক রফিকুল ইসলাম স্যারকে। অভিনন্দন জানাচ্ছি বিপক্ষ দলের দলনেতা মেহবুবা জান্নাত মিমকে, আজকের শ্রেষ্ঠ বক্তা।
এ পর্যায়ে শ্রেষ্ঠ দলের নাম ঘোষণা করার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের আরেকজন বিজ্ঞ বিচারক জনাব হাসিবুল আলম প্রধান স্যারকে। যারা আজকে বিজয়ী হবে তারা চলে যাবে ফাইনাল রাউন্ডে। আজকের বিজয়ী দল বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অ্যান্ড টেকনোলজির পক্ষ দলকে আমি অভিনন্দন জানাচ্ছি, এবং যারা আজকে জয়ী হতে পারেনি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি যে ভবিষ্যতে তারা আরও শাণিত যুক্তি উপস্থাপনের মাধ্যমে তারা প্রতিযোগিতায় অংশ নেবে। অভিনন্দন বিজয়ী ও বিজিত আজকের বিতর্কে অংশ নেওয়া দুটি দলকে। ধন্যবাদ সম্মানিত বিচারক, প্রযোজক, সেই সাথে বিশেষ ধন্যবাদ শ্রোতাবন্ধু আপনাদের এতক্ষণ যারা অনুষ্ঠানটি উপভোগ করলেন। শ্রোতা, আবারও কথা হবে, দেখা হবে আগামী মাসের প্রথম মঙ্গলবার বেলা 2:30টায়। খোদা হাফেজ।